আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আজকে খুব আ এমন একটা বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ আমার অবস্থা ছিল 0। 0 মানে মাইনাস লেভেলেও যদি কিছু হয় সেটা মানে আমেরিকায় কি সেটাও আমি জানতাম না, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে আমার 46 বিসিএস এ কিন্তু আমি পররাষ্ট্র ক্যাডার আমার চয়েসেই দেই নাই। এর কারণ ছিল কারণ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিছুই পারতাম না এবং আমার কাছে মনে হয়েছে যদি আ ভাইবা পর্যন্ত যেতে পারি তাহলে তো আমাকে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে অনেক কোয়েশ্চেন করা হবে। তো আমি তো এগুলো কিছু পারি না, তো এটা বাদ। তো এইজন্য আমি আমার চয়েস লিস্টেই দেই নাই এবং আমার ইচ্ছা ছিল যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ মানে ৫-৬ কিছু একটা মার্কস মানে জাস্ট কোনোভাবে তুলতে পারলেই যে কয়টা ইনফরমেশন মুখস্থ করা যায় ডাইজেস্ট থেকে সুন্দর করে ইনফরমেশন মুখস্থ করা শুরু করছি যতটুকু মনে থাকে। কিন্তু আমি আসলে রিটেন প্রিপারেশন নিতে এসে দেখলাম যে আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুবই মজার জিনিস এবং এটা যদি আসলে ওইভাবে পড়া যায়, ওইভাবে বলতে এটাকে যদি আপনি সঠিক ওয়েতে পড়েন, এর চেয়ে মজার সাবজেক্ট আপনি আর একটাও পাবেন না। একটাও না, কোনো না, বিজ্ঞান না, বাংলা না, কোনো কিছু না। তো এই জন্য আমি আমার প্রিপারেশনটা আল্লাহর রহমতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এখন মানে জাস্ট 0 থেকে হাই হয়ে গেছে। আমি অবশ্যই আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। কিন্তু আমার পড়তে মজা লাগে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং যেই জিনিসে আমি টোটালি 0 ছিলাম, সেই জিনিসে এত ইমপ্রুভমেন্ট আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দিতে পারি। এবং আমার কাছে আমি আজকে যে কিছু টেকনিক বা জিনিসগুলো বলবো যেগুলো আসলে ফলো করলে আমার মনে হয় যে আপনার কাছে ইন্টারন্যাশনালটা আগে যেভাবে পড়তেন আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে অন্যভাবে দেখবেন। আপনার কাছে জিনিসটা মজার মনে হবে। মানে এটা আপনি চাকরি পড়ার জন্য পড়তেছেন, ব্যাপারটা একদমই এরকমভাবে পড়া যাবে না। আচ্ছা, এবার আসি কিভাবে আসলে পড়বেন। তো প্রথমে যদি আপনি ধরেন আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানেই ওয়ার্ল্ড ম্যাপ। এর বাইরে আপনি কিছু চিন্তা করেন না। মানে আমি একটা ম্যাপ নিলাম, দেয়ালের মধ্যে ঝুলায় রাখলাম, আসতে একবার দেখলাম, যাইতে একবার দেখলাম, এরকম না। আমার কিন্তু বাসার দেয়ালে কোথাও ম্যাপ টানানো নাই, কারণ আমার দেয়ালে আসলে ওরকম জায়গা নেই এবং আমার কাছে মনে হয়েছে একটা জিনিস টানা রাখলে টানানোই থাকে, দেখা হয় না। তো আমার কাছে এরকম দেখেন, এরকম একটা ম্যাপ আছে এবং যেটাকে বইয়ের মতো আমি যখন পড়ি তখন আমি এটাকে দেখেন, আমি যখন পড়ি এটাকে আমি টেবিলের মধ্যে এভাবে বিছায়া আমি সুন্দর মতো বই উপরে রেখে তারপর আমি পড়ি। আচ্ছা, এখন আমি বলি যে পড়ার ওয়েটা আসলে কি। ম্যাপটা আপনি যখন যাই পড়বেন না কেন, ম্যাপটা থাকবে আপনার সামনে। হ্যাঁ, ধরেন আপনি চায়না পড়তেছেন বা আপনি আমেরিকা পড়তেছেন। তো আপনি যখন একটা ম্যাপ নিবেন, ধরেন আমি একদম বলতেছি যে যারা কিচ্ছু জানেন না, মানে আমার মতো 0 লেভেলে যারা আছেন, যারা জানেন তাদের জন্য তো ভালো প্লাস পয়েন্ট। তো যারা একদম 0 তে আছেন তারা জানেন না কয়টা মহাদেশ আছে, কয়টা মহাসাগর আছে, কয়টা সাগর আছে, কোনটা বড় সাগর, কোনটা কিচ্ছু জানেন না। এগুলা কিন্তু একটা জিনিসও মুখস্থ করার মতো না। আপনি জাস্ট ম্যাপটা খুলেন, ম্যাপটা খোলার পরে আপনি দেখবেন যে এদিকে একটা মহাদেশ, এদিকে একটা মহাদেশ, এদিকে একটা মহাদেশ, ওইদিকে একটা মহাদেশ। তা আপনি না এই মহাদেশগুলোকে চেনার চেষ্টা করেন। আপনি সবার আগে এশিয়াটাই নেন, যেহেতু আমরা এশিয়ায় থাকি। তো আমি সবার ফার্স্টে এশিয়াটাকে টার্গেট করছি যে এশিয়ার মধ্যে আমি যেহেতু কিছুই জানি না, এশিয়ার মধ্যে আমি স্পেসিফিক দক্ষিণ এশিয়াটাকে টার্গেট করছি। প্রথমে আমি বুঝলাম যে আসলে উপরে উত্তর, নিচে দক্ষিণ। এই যে আমরা যে দক্ষিণ দিকে আছি, এই জন্য আমাদের বলা হয় দক্ষিণ এশিয়া, মানে এশিয়ার দক্ষিণ সাইড। আবার কিন্তু দক্ষিণ পূর্ব আছে একটু এইদিকে। তো ফার্স্টে আমি আমার দক্ষিণ এশিয়াটাকে এমনভাবে আয়ত্ত করছি যে হ্যাঁ, আমার উপরে হচ্ছে ভারত, ভারতের ভিতরে আবার আছে নেপাল, ভুটান, এ পাশে আছে হচ্ছে আমাদের ভারতের, আবার এই পাশে আছে পাকিস্তান, তার ওই পাশে আছে আফগানিস্তান, তার ওই পাশে আছে চীন, মানে ভারতের উপরে আছে হচ্ছে চীন, মাঝখানে আছে মঙ্গোলিয়া, তার উপরে আছে রাশিয়া। রাশিয়া আবার 2 দেশের মধ্যে পড়ছে, এশিয়াতেও পড়ছে কিছু, ইউরোপে পড়ছে, তুরস্ক। মানে এই যে জিনিসগুলো আমি ফার্স্টে দক্ষিণ এশিয়াটাকে আয়ত্ত করলাম। আপনি কিচ্ছু করার দরকার নেই, শুধু ম্যাপটার দিকে তাকায় থাকেন কোন দেশের সাথে কোন দেশ আসছে, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, এরপর আমি আমার বাংলাদেশের, আমি তো জানি আমার বাংলাদেশের শেষ হচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর একটু নিচে যখন সেখানে ভারত মহাসাগর, তো বঙ্গোপসাগরটা কি হয়েছে ভারত মহাসাগরে, এবং ওইটা হচ্ছে 10 ডিগ্রিতে, মানে 10 ডিগ্রি একটা লাইন আছে, 10 ডিগ্রিতে বঙ্গোপসাগর ভারত মহাসাগরে মিলছে। আচ্ছা, এরপরে আমি চিন্তা করলাম আচ্ছা দক্ষিণ এশিয়াটা আমি সুন্দর করে পড়ার পরে আমি সুন্দর করে দক্ষিণ এশিয়াটাকে খাতায় আঁকছি। একবার দেখে আঁকছি, আরেকবার না দেখে আঁকছি। এইদিকে এটা মানে আমি দেখলাম যে না দেখে আমার পুরো জিনিসটাকে আমি আয়ত্ত করলাম, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলা।
আচ্ছা, এরপর আমার কাছে মনে হলো একটু আগাই। আমি দক্ষিণ পূর্ব এশিয়াটাকে এবার টার্গেট করলাম। সেখানে দেখলাম মায়ানমার আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, কম্বোডিয়া আছে, লাওস আছে। আচ্ছা, এই যে ধরেন থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এরা আবার ট্রায়াঙ্গেল তৈরি করছে। এটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। তো এই যে এই জিনিসটাও কিন্তু আমি শিখে গেলাম এখান থেকে। এটা কিন্তু আসলে আগে আমি মুখস্থ করতাম যে এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল। না, এটা ৩ টা একসাথে আসছে একটা ট্রায়াঙ্গেল করে আছে। এজন্য এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল। এরপরে ধরেন আমি এখান থেকে তারপর আমি আবার আরো পূর্ব দিকে যাওয়া শুরু করলাম। পূর্ব দিকে যেয়ে দেখলাম ওখানে চায়না আছে। চায়নার পাশে আবার জাপান আছে। জাপানের আবার দেখি কি যে ওখানে আবার চায়নার পাশে হচ্ছে তাইওয়ান আছে। তো এদের মাঝখানে আবার প্রণালী আছে। তো এই যে জাপানের আবার দেখলাম যে জাপানগুলো একটু দ্বীপরাষ্ট্র টাইপের। জাপান, ইন্দোনেশিয়া কয়েকটা ভাগে, ভাগে। এগুলোকে বলা হয় দ্বীপরাষ্ট্র। আবার এদিক দিয়ে আমি এটাও শিখলাম যে মঙ্গোলিয়ার চারপাশে স্থল আছে। কোনো সাগর বা মহাসাগর কিছু নাই। এজন্য মঙ্গোলিয়া হচ্ছে স্থল বেষ্টিত। এরকম আবার এদিক দিয়ে দেখলাম যে এরকম স্থল বেষ্টিত কারা আছে। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো আমি যদি এতদিন মুখস্থ করতে পারছি স্থল বিশিষ্ট এটা ছিদ্রায়িত রাষ্ট্র ওইটা এভাবে করে কিন্তু আসলে হয় না। আপনি জাস্ট ম্যাপটা দেখবেন যে অনেক কিছু আয়ত্ত হয়ে গেছে। এরপর যখন আমি রাশিয়াকে দেখলাম, তারপরে রাশিয়ার পর আচ্ছা এবার আমার এশিয়া মহাদেশটা হয়ে গেল। এরপর আমি চিন্তা করলাম যে এশিয়ার পরে আমি আর ইউরোপে আর আফ্রিকায় যাইনি, কারণ ইউরোপ আফ্রিকাটা অনেক হিবিজিবি লাগতেছিল। তারপর আমি এবার আমেরিকায় গেছি। আমেরিকা অল্প কয়েকটা দেশ কি সুন্দর করে আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই পাশে আছে প্রশান্ত, ওই পাশে আছে আটলান্টিক, এবং মানে আমি এই সাগরগুলা খুব ভালোভাবে মহাসাগরগুলো দেখলাম। এরপরে আবার আমি হচ্ছে ইউরোপ দেখলাম, আফ্রিকা দেখলাম। দেখার পরে হচ্ছে আমার কাছে যেটা আরেকটা পরে আমার মনে হলো যে আগে আমি কোন পর্বতমালা আসলে কোন দেশে আছে এই জিনিসগুলো আমি আসলে মুখস্থ করতাম। যে আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, আন্দিজে আছে দক্ষিণ আমেরিকা। তো এরকম আমি এভাবে মুখস্থ করতাম। পরে আমি এটা না দেখে আমি জাস্ট দেখলাম যে হ্যাঁ, এই যে এখানে হিমালয়, এখানে আন্দিজ পর্বতমালা। তো এই যে এগুলা দেখার পরে আমি আবার নদীও দেখলাম যে আন্দিজ পর্বতমালা থেকে একটা নদী বেড়েছে, এটা হলো আমাজন নদী। এই আমাজন নদী আবার আন্দিজ পর্বতমালা থেকে বের হয়ে আবার আটলান্টিকে পড়ছে। আবার ওদিকে আমি দেখলাম কি যে আফ্রিকার মধ্যে আবার হচ্ছে নীল নদ তৈরি হয়েছে। সেই নীল নদ আবার হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে তৈরি হয়েছে। তাহলে ভিক্টোরিয়া হ্রদটা হচ্ছে আফ্রিকা, সেটা কিন্তু আমি এখান থেকেই জানলাম। তাহলে আফ্রিকার থেকে যে নীল নদটা তৈরি হয়েছে সেটা আবার যে পড়ছে হচ্ছে ভূমধ্যসাগরে। আবার আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, কিভাবে লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝখানে একটুখানি জায়গা আছে যেটাকে সুয়েজ খাল বানায় সেটাকে হচ্ছে মিলিত করা হয়েছে। এবং এই যে নদী পথগুলো এত বেশি ইম্পর্টেন্ট বাণিজ্যের জন্য, কারণ একটুখানি নদীপথ দিয়ে আপনি কিন্তু অনেকটা মানে যেটা আপনি দেশের একটা মানে অনেকটা পথ আপনি কমায় ফেলতে পারবেন। এরকম অনেকগুলা চ্যানেল আছে। কেন প্রণালীগুলা, তারপর হচ্ছে আপনার এই যে আমরা প্রণালী আগে ছড়া দিয়ে ইচ্ছা মতো মুখস্থ করতাম যে কোন প্রণালী কোথায়। আসলে প্রণালী এতটাই ইম্পর্টেন্ট যেটা আসলে ছড়া দিয়ে এটা পরীক্ষা আসবেই, এবং এটা আসলে ছড়া দিয়ে না, আপনি যখন ম্যাপটাকে আয়ত্ত করবেন কিচ্ছু লাগবে না। আপনি দেখেন এখান থেকে যে মেক্সিকো আছে, মেক্সিকোর ওখান থেকে মিসিসিপি যেই নদীটা গেছে সেটা এতভাবে আমেরিকার মধ্যে ছড়াইছে, এবং আমেরিকার জন্য মিসিসিপি নদী একটা বেস্ট মানে কি বলে এটা বেস্ট নৌপথ। আমেরিকার প্রত্যেকটা জায়গায় শাখা প্রশাখা এটা চলে গেছে। তাইলে এই যে আমেরিকার জন্য মানে উত্তর আমেরিকার কথা বলতেছি, এখানের জন্য মিসিসিপি নদীটা অনেক বেশি। এখন আমাকে যদি কেউ বলে যে মিসিসিপি নদী কোন মহাদেশে, এটা কি আমার জন্য কোনো ব্যাপার? আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে, এটা কি ব্যাপার? কোনো ব্যাপার না। তারপরে ধরেন এই যে রাশিয়ায় ভলগা নদী, এটা হচ্ছে রাশিয়ায় উৎপন্ন হয়েছে, ওখান থেকে হচ্ছে কাজাকিস্তানের মধ্য দিয়ে এটা আবার আসছে। তাহলে এই যে ভলগা নদী, এটা হচ্ছে কাজাকিস্তানের মধ্য দিয়ে আবার ওই যে কৃষ্ণ সাগরে পড়ছে, ক্যারিবিয়ান সাগরে পড়ছে। তো এদিক দিয়ে আবার হচ্ছে ইউরোপে আছে হচ্ছে দানিউব নদী। তো এই যে আমি যখন একটা ম্যাপ পড়তেছি, ম্যাপের মধ্যে প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু আমি যখন মুখস্থ করতে যাচ্ছি, মানে ম্যাপে যখন আপনি পড়বেন লিঙ্ক করতে পারবেন, এবং এই সময় আপনার খুব মজা লাগবে যে আসলেই তো এটা এখান থেকে শুরু এখানে শেষ হয়েছে, আসলেই তো এটা ওখান থেকে শুরু এখানে শেষ হয়েছে, আসলেই তো এখানে একটা পর্বতমালা আছে। এই যে আপনি যে আমেরিকার যে আমেরিকার অবস্থানের জন্য কিন্তু আমেরিকা হচ্ছে হ্যাজিমন, মানে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। তো এই যে হ্যাজিমন হওয়ার পেছনে আমেরিকার কিন্তু ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমেরিকার পজিশনটা দেখেন, আমেরিকার মানে ইউএস এর এক পাশে আছে কানাডা, এক পাশে আছে মেক্সিকো।
এই দুই দেশের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আপনি একটা কথা আছে ভূরাজনীতিতে যে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্র চেঞ্জ করতে পারবেন না। তাহলে প্রতিবেশী রাষ্ট্র এতটাই ইম্পর্টেন্ট। এখন প্রতিবেশী যদি খারাপ হয়, প্রতিবেশী যদি মারামারি করে, মানে পিছনে লেগে থাকে, তাহলে তো ওই দেশের উপর ওঠাটা অনেক বেশি টাফ। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, মেক্সিকোর বন্ধু, কানাডা ওর বন্ধু, ওর কিন্তু শত্রু নাই। এই পাশে ওর মানে মহাসাগর প্রশান্ত, এই পাশে ওর আটলান্টিক মহাসাগর, এবং ওর এখান থেকে কিন্তু ইউরোপে যাওয়া সহজ, ওর এখান থেকে আফ্রিকাতে যাওয়া সহজ, ওর এখান থেকে কিন্তু এশিয়াতে যাওয়া সহজ। তাহলে কেন আমেরিকা হ্যাজিমন হবে না? আচ্ছা, তারপরে দেখেন এই যে চায়না এখন চায়নার মানুষদেরকে কাজে লাগায় চায়না কিন্তু অনেক উপর উঠে গেছে, এবং চায়না চায় ওদের বাণিজ্য করে ওরা এমন একটা পজিশনে চলে যাবে যে চায়না একসময় হ্যাজিমন হবে। এবং এই জন্য কিন্তু চায়নার আবার কিন্তু আমেরিকার মতো তো ভালো কপাল নাই যে চায়নার প্রতিবেশীরা বন্ধু, চায়নার প্রতিবেশীরা হলো শত্রু। যার কারণে চায়নার যে নদীপথ দেখবেন, চায়নার মেইন হচ্ছে দক্ষিণ চীন সাগর। এই যে চীন সাগর, এই চীন সাগর কিন্তু চায়নার বাণিজ্যের জন্য মেইন। এখন কোনো কারণে যদি এই চীন সাগরেও ঢুকতে না পারে, তাহলে ও কিভাবে বিকল্প পথ করবে? সেটার জন্য কিন্তু ও আফগানিস্তান, পাকিস্তান, ওদের সাথে কিন্তু ওর ভালো সম্পর্ক, এবং চায়নার সাথে কিন্তু ইন্ডিয়ার খুবই খারাপ সম্পর্ক। এই যে গ্লোবাল মানে এই যে জিও পলিটিক্সের যে ব্যাপার, জিওগ্রাফিক্যাল লোকেশনের যে ব্যাপার, এই পুরা জিনিসটা আপনি যখন ম্যাপটাকে ধরে পড়বেন, দেখবেন আপনার কাছে অনেক মজা লাগতেছে। আমি তো বললাম কয়টা নদী আছে কোন মহাদেশে, আমি এগুলোকে মুখস্থ করতাম, ছড়া দিয়ে মুখস্থ করতাম, কিন্তু আমি যখন ম্যাপ দেখে পড়া শুরু করছি আমার কিচ্ছু মুখস্থ করা লাগতেছে না, মনে মধ্যে ভালো লাগতেছে যে আসলে তো বাস্তবতার সাথে মিলতেছে। কিসের ভিক্টোরিয়া হ্রদ, কোনটা গভীর হ্রদ, মানে এই যে বৈকাল হ্রদ কোথায় আছে, কোথায় মানে এগুলা একটা জিনিসও মুখস্থ করার না, আপনি জাস্ট। এবং আপনার একটা মজার ব্যাপার বলি, ভিডিওটা একটু লং হয়ে যেতেছে, আপনি যদি লোকেশনগুলো জানেন কোনটা দেশ কোন জায়গায় আছে, আপনি কিন্তু আঞ্চলিক সংস্থাগুলো কিন্তু আপনি ধরতে পারবেন। যেমন সার্ক, দক্ষিণ এশিয়া, তো দক্ষিণ এশিয়ার দেশগুলো তো আপনি জানেন। তারপর আসিয়ানের দক্ষিণ পূর্ব এশিয়া। তো তারপর জিসিসি, এটার মধ্যে পারস্য সাগরের পাশে যারা আছে। তো এই যে আঞ্চলিক যেসব সংস্থাগুলো, সেগুলো কিন্তু আপনি ইজিলি পেরে যেতেছেন, এটা দিয়ে কিন্তু সংস্থাগুলোও হইতেছে। এবং কোন দেশের সাথে কোন দেশের কূটনৈতিক রিলেশনটা কেমন হবে, এগুলো কিন্তু আপনি এই পজিশন দেখে বুঝতে পারবেন, এবং আপনার পড়লে মজা লাগবে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়ার 1 এর কাহিনী জানেন, 2 এর কাহিনী জানেন, কিভাবে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর 2 হইলো, কিভাবে ওয়ার্ল্ড ওয়ার 1 এ জার্মানিকে আপনার অনেক বেশি জার্মানিকে ভর্তুকি দিতে হয়েছিল, এবং সেই ভর্তুকি দিতে দিতে জার্মানির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সেখানে হিটলার এসে ওদের উদ্ধার করছে, এবং হিটলার আবার নাজি বাহিনী তৈরি করছে, সেটা আবার অন্যান্য জায়গায় আগ্রাসন নীতি মেনে বিভিন্ন জায়গায় আগ্রাসন চালাচ্ছিল, এবং বিভিন্ন দেশগুলোকে দখল করতেছিল। এবং ওর জার্মানি থেকে বাঁচার জন্য কিন্তু আবার এরা আমেরিকা, রাশিয়া সবাই একসাথে হয়ে কিন্তু এই যে ইয়াগুলা কিভাবে ইউনাইটেড নেশন তৈরি হইলো, এবং কিভাবে জাপান এই যুদ্ধের মধ্যে জড়ায় গেল, এগুলো অনেক মজার কাহিনী। এগুলো জাস্ট আপনি যদি একটু ডিটেলস পড়েন, দেখবেন যে সাল থেকে শুরু করে সবকিছু আপনার কাছে অনেক ক্লিয়ার মনে হবে। ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আমি ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল নিয়ে আরেকটা ভিডিও দিব, ওখানে একটু কাহিনী রিলেটেড জিনিসপত্র দিব, কিভাবে কিউবা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিভাবে স্নায়ুযুদ্ধটা শেষ হলো, এটার কাহিনীটা খুব মজার। তো আজকে আর ভিডিও লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।